আমাদের এই পারের বাঘদের হাং মারলে হ্যাঁ বাঘ তেমন ভয় পাবে, ওই পারের বাঘের হাং মারলে ও তেরে আসবে। আচ্ছা, এই তো হ্যাঁ 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 বাচ্চা, এই একটা এই বাচ্চাটা বড় বেশ। এই বাচ্চা ঠিক আছে, ওদিকে হেঁটে গেছে, ওইদিকে হেঁটে গেছে, মায়ের মন্দিরে গেছে। আচ্ছা আচ্ছা। মায়ের মন্দিরে গেছেন। আমাদের বাঘের বাচ্চা এগুলো চলো চলো। এই দেখুন বাঘের পায়ের ছাপ রয়েছে, এই যে বাঘের পায়ের ছাপ, ওই যে বাঘের পায়ের ছাপ। আর মূলত এই জঙ্গলটা আছে ওপেন জঙ্গল, আর আমরা রয়েছি কিন্তু এই জালের ভেতরে। যত বেলা বাড়ছে মা একদম সেজে উঠছেন। মূলত এতজন যে সারি সারি দাঁড়িয়ে রয়েছে, মূলত এনারা হচ্ছে মায়ের মন্দিরে ডালা দেবেন বলে দাঁড়িয়ে রয়েছে। পুরো মন্দির প্রাঙ্গণটা পুরো চারিদিকে এরকম রজনীগন্ধার চেন, গোলাপ ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে, কত সুন্দর করে। এক অদ্ভুত পুজো, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সমন্বয়ে। আপনারা সবাই শুনেছেন বনবিবির কথা, কিন্তু কখনো কি ভেবেছেন বনবিবি কেন, কেন নয় বনদেবী? আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো এবং বিশ্লেষণ করব গোটা বিশ্বে বিরল এবং আশ্চর্য এই লোককাহিনীর ইতিহাস, যাতে রয়েছে এক মুসলিম সাদিকাকে হিন্দু মুসলিম নির্বিশেষে বনের দেবী রূপে পূজা করা, যা বাঙালির অনন্য সংস্কৃতির এক দলিল। যে কাহিনীর মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষরা শিখে গেছেন এক সুমহান শিক্ষাও। অন্য কোথাও এরকম একটা অসাধারণ সংস্কৃতি পেলে সেই গোষ্ঠীর মানুষ তা বিশ্বজুড়ে ফলাও করে প্রচার করত, এমনকি নেটফ্লিক্সে তথ্যচিত্র তৈরি হয়ে যেত। কিন্তু আমরা বাঙালিরা আত্মবিস্তৃত জাতি, আমরা নিজেদেরকে তখনই চিনি যখন বিদেশিরা এসে তার প্রশংসা করে। তাই কয়েকটা মিনিট সময় ব্যয় করে প্রকৃতি এবং মানুষ ও সুন্দরবনের ভয়ঙ্কর সুন্দর সৃষ্টি, রয়্যাল বেঙ্গল টাইগার এবং বাদাবনের এই বিচিত্র ইতিহাস মন দিয়ে শুনবেন ও দেখবেন, যার পরতে পরতে থাকবে আমাদের রক্তে থাকা হিন্দু ও মুসলমানের সম্প্রীতির কথা। নমস্কার, আমি সুরজিৎ, সুন্দরবন থেকে। আপনারা দেখছেন আমি সুরজিৎ ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসুন শুরু করি বাংলা এবং বাঙালির গর্বের সংস্কৃতির ইতিহাসের এক ঝলক। এ এক অপূর্ব মিলনের ইতিহাস, যা গড়ে উঠেছে সুন্দরবনের লৌকিক দেবী বনবিবিকে কেন্দ্র করে। প্রথমে বলেছিলাম বনবিবি কেন, বনদেবী নয় কেন, সেসব ইতিহাস নিয়ে পরে আসছি। তার আগে জেনে নিই তিনি কে। বনবিবি সুন্দরবন অঞ্চলের এক প্রধান লৌকিক দেবী, যিনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৎস্যজীবী, মধু সংগ্রহকারী, কাঠুরে এবং বনজীবী সম্প্রদায়ের কাছে পূজনীয়। তিনি বনের রক্ষাকর্তীকারী হিসেবে পরিচিত। তিনি বিশেষত বাঘের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করেন। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ধর্মীয় সীমারেখা অতিক্রম করে তাকে পূজা করেন, আর এটাই সার্বজনীন গ্রহণযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। বনবিবির সম্পর্কে ঐতিহাসিক এবং পৌরাণিক বিবরণ পাওয়া যায়, যা মূলত সুন্দরবনের লোককথা ও কাব্যের মাধ্যমে প্রচারিত হয়েছে। ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস বইয়ে খ্রিস্টীয় 1500 সালের কাছাকাছি সময়ে সুন্দরবন অঞ্চলে দক্ষিণ রায়, ধনাই, মনাই এবং গাজীর উল্লেখ পাওয়া যায়। এই বইতে বলা হয়েছে বনবিবি ছিলেন ইব্রাহিম বা বেরাহিম নামের এক আরব্য ব্যক্তির কন্যা। তার মা গুলাল বিবি সতীনের প্ররোচনায় সুন্দরবনের পরিত্যক্ত হন এবং সেখানেই বনবিবির জন্ম হয়। কথিত আছে গুলাল বিবি মদিনা থেকে এসেছেন এবং ইব্রাহিম মক্কা থেকে এসেছিলেন। পৌরাণিক কাহিনীর অনুসারে বনবিবি ও তার ভাই শাহজঙ্গলি এক জাদুকারী শক্তি লাভ করেন এবং সুন্দরবনের 28টি ভাটির দেশে এসে দক্ষিণ রায়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন।
তাহলে প্রশ্ন এখানে দক্ষিণ রায়কে। তিনি যশোহরের ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনস্থ ভাটির দেশের শাসক ছিলেন, যিনি বাঘের রূপ ধরে তিনি মানুষের উপর আক্রমণ করতেন এবং পরে বনবী তাকে পরাজিত করেন ও পরে তাকে সন্ধি করেন, যাকে বাঘ বা অপশক্তির পরাজয়ের প্রতীক হিসেবে দেখা হয়। এবার আসি বনবিবি হিন্দু না মুসলমান। বনবিবির ধর্মীয় পরিচয় নিয়ে জটিল বহুমাত্রিক। আগেই বলেছি, পৌরাণিক ও কাহিনী অনুসারে তিনি মুসলিম পিতা ইব্রাহিমের কন্যা এবং মক্কা মদিনার সঙ্গে তার সংযোগ ও কাহিনীতে উল্লেখ করা হয়েছে। এই কারণে তাকে প্রায়শই একজন পিরানি বা ইসলামী সাদিকা হিসেবে বিবেচনা করা হয়। তবে গবেষকদের মতে তিনি প্রকৃতপক্ষে হিন্দু দেবী বনদুর্গা, বনচণ্ডী, ষষ্ঠী বা বিশালাক্ষীর একটি লৌকিক রূপ, যিনি ইসলামী প্রভাবে বনদেবী হিসেবে পরিচিতি লাভ করেছেন। সত্যি কি বিচিত্র ইতিহাস আমাদের এই বাঙালির, তা ভাবলে এক এক সময়ে বিশ্বের সীমা থাকে না। তবে সুন্দরবনের হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তার পূজা করেন। তবে চলুন আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি বনের দেবী, বনদেবী বা বনবিবির পূজা পরিক্রমা। এতক্ষণ আপনারা শুনলেন বনবিবির বা বনদেবীর সংক্ষিপ্ত বিবরণ বা একটি প্রতিবেদন। পুরো প্রতিবেদন বা পুরো বিশ্লেষণ করতে হলে অনেক বড় পর্ব হয়ে যাবে। তো যাই হোক, যতটুকু আপনাদের শুনিয়েছি, এরপর চলুন প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব যে বনদেবীর মন্দিরে কি হচ্ছে বা কিভাবে হয়। এই যে হিন্দু মুসলিম সমন্বয়ে, দুই সম্প্রদায়ের মানুষ সমন্বয়ে যেই দেবী বলুন বা বিবি বলুন আরাধনা করে থাকেন, সেই আরাধনার প্রক্রিয়া এবং মানুষজন এই নিয়ে সারা সুন্দরবন মানুষজন কতটা আনন্দিত থাকেন এবং কতটা মায়ের কৃপা পাওয়ার জন্য কতটা আগ্রহে থাকেন। শুধু সুন্দরবনবাসী নয়, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা কোণা থেকে প্রচুর ভক্তবৃন্দরা আসেন মায়ের কৃপা পাওয়ার জন্য। তো যাই হোক, চলুন গিয়ে আপনাদের দেখাচ্ছি সবকিছু মন্দিরে গিয়ে। এই পুজোর জন্য ওখানে দোকান দেবেন ওনারা, এই ডালা, তারপরে বিভিন্ন যে খাবার যেসব দোকান টোকান হয় না সেইখানে। আর নৌকো আমাদের নামানোর কাজ শুরু হয়ে গেছে, কেন এখন তো জল ওঠেনি। হর হর মহাদেব। হ্যালো, তো অবশেষে আমাদের নৌকো হচ্ছে ঠেলে নামানো হলো। আর দেখুন সব মিষ্টি, মিহিদানা দিয়ে বিভিন্ন পদের যে মিষ্টি হয় সেগুলো সব নিয়ে যাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, যেনারা কিনা ওনারা হচ্ছে দোকান দেবেন ওই পারে। যেমন ওই নৌকোটাতে চলে যাচ্ছে আইসক্রিমের দোকান। আর জোয়ার আসছে, এখন কটাল সবে শুরু হয়েছে, তাই জোয়ারের জলে এতটা তেমন গতি নেই। চলুন এবার আমাদের বর্দা হচ্ছে ইঞ্জিন স্টার্ট দেবেন এবং আমরা নৌকাতে উঠে পড়বো। ঠিক আছে তো পারতো? মূলত এটা হচ্ছে আজমলমারি জঙ্গল আর এটা হচ্ছে মাকড়ি নদী, কিন্তু আমরা হচ্ছে যাব হাতামারি জঙ্গলে। চলুন, যেখানে হচ্ছে মায়ের আরাধনা করা হবে সেই জঙ্গলটির নাম হলো হাতামারি জঙ্গল। চারিদিকে পুরো লোকজন ভর্তি হয়ে গেছে, দোকান একদম ভরপুর বিভিন্ন রকমারি পদের। চলো মায়ের মন্দির থেকে ঘুরে আসি।
যত বেলা বাড়ছে মা একদম সেজে উঠছেন। এখনো পুজোর কাজ শুরু হয়নি, পুজোর কাজ শুরু হওয়ার জন্য যেসব মাকে সাজানো সেসব প্রক্রিয়া চলছে এখনো তেমন দর্শনার্থীর ভিড় হয়নি। এই দেখুন, যত বেলা যাচ্ছে মা সেজে উঠছে এক আলাদা রূপে। মোটামুটি যত বেলা বাড়ছে তত দর্শনার্থীদের ভিড় জমছে। এখন মূলত সব লোকাল বা স্থানীয় যেসব দাদারা ওনারা যে দোকান দিয়েছেন সবাই। সামনে রয়েছে মায়ের মন্দির। চলুন, এখানে হচ্ছে মায়ের মন্দির, আর এই সাইডগুলোতে এখনো দর্শনার্থী আসেনি, না হলে ভরপুর হয়ে যাবে। তো আপাতত আমরা এসেছি, এইদিকে যাওয়ার চেষ্টা করছি। যতটুকু পারি যাবো, এখানে যাওয়া যায়। যদিও লাইলনের ফেন্সিং দিয়ে চারিদিকে ঘেরা রয়েছে, তো এবং পুলিশ আধিকারিক কর্মী বা বন আধিকারিক কর্মীরা ওনারা এখনও পৌঁছননি এসে। ওনারা আসলে এগুলোতে পুরো কড়া নিরাপত্তা দেওয়া হবে, কেননা যাতে কোনো কিছু দুর্ঘটনা না ঘটে। দেখুন, একদম জঙ্গলের ভিতর দিয়ে আমরা প্রবেশ করছি। এটা একটা জঙ্গলের মাঝখান থেকে সরু রাস্তা, জেলে ভাইরা এই পথ দিয়ে যাওয়া আসা করেন। এটাও মিশেছে এই নদীর সঙ্গে এই পথটা। এই সাবধানে পা ফেল। লাইলনের ফেন্সিং, মানে জালের ওই পারে তিনার বসবাস। কোথায়? নেট অলরেডি দেওয়া আছে। চলো চলো, সরো সরো একটু। সেটা দেখানোর চেষ্টা করছে, আমরা চোখে যাচ্ছি। বাঘের পায়ের ছাপ? এই তো, হ্যাঁ, ছোট বাঘ মনে হচ্ছে। ছোট বাঘ, ছোট বাঘ। এই যে বাঘের পায়ের ছাপ। নানা মানুষজন হাঁটাচলা করছে তো তাই মিলে গেছে। ছোট বাঘ, না না, একটা পা ফেলে যাবে, একটা পা, এই একটা পা, এই তো আচ্ছা, এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পায়ের ছাপ। এই একটা, এই পায়ের ছাপটা বড় বেশ। এই পাচ্ছাও ঠিক আছে, ওদিকে হেঁটে গেছে। ওইদিকে হেঁটে গেছে, মায়ের মন্দিরে গেছে। আচ্ছা আচ্ছা, মায়ের মন্দিরে গেছেন? হ্যাঁ ওই যে মায়ের মন্দিরে মোটামুটি আসে, তাই তো? হ্যাঁ, এই যে ছাপটা তো খারাপ না, ওই যে ভালো টাটকা, মানে এই এই দেখুন, যেহেতু এই জল বাঘের ঢুকে পায়ের গেছে, ছাপ। তো জল ঢুকে থেকে তো এই তো দেখা যায়। বাঘের পায়ের ছাপ। এই তো, এগুলো তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে এই মানে পায়ের ছাপ বেশি দিনের নয়, খুব কম দিনের, রিসেন্ট হয়তো এখানে এসেছিল। আর এই সোজা চলে গেছে একদম মায়ের মন্দির। প্রত্যেক বছর এই জাল পরিবর্তন করে দেওয়া হয়, কিন্তু এইবারে জাল কই পরিবর্তন করতে দেখিনি। জালগুলো অতটাও যে মজবুত তা নয়, অনেকটা হয়ে গেছে, নড়বড়ে। আর এই সাইড দিয়ে যে মানুষজন যাওয়া আসা করে তার নমুনা পায়ের ছাপ দেখতে পাচ্ছি, মানে বাঘ জঙ্গলের ভেতরে পায়ের ছাপ দেখতে পাচ্ছি। আর একটা গলি, হরিণের পায়ের ছাপ রয়েছে এগুলোতে, এই গলিটাতে। মূলত ওই বন্য শুয়োর টোর আসে হয়তো। বাঘের পায়ের ছাপও রয়েছে ওই দূরে, হ্যাঁ, বাঘের পায়ের ছাপ আছে কোথায়? ও সেই গলির দিকে, হরিণের পায়ের ছাপের পাশে রয়েছে। এক অদ্ভুত পুজো, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সমন্বয়ে, যা আপনাদের একদম মনোমুগ্ধকর করে তুলবে। যারা ভাবছেন এবছর নয়, আমি সবাইকে বলবো পারলে সামনের বছর আসুন, যারা আসতে পারেননি। খুব সুন্দর পুরো মন্দির প্রাঙ্গণটা, পুরো চারিদিকে এরকম রজনীগন্ধার চেন, গোলাপ ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে, কত সুন্দর করে।
মূলত এতজন যে সারি সারি দাঁড়িয়ে রয়েছে, মূলত এনারা হচ্ছে মায়ের মন্দিরে ডালা দিবেন বলে দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে 8:30 মতো, আর দর্শনার্থী মানে ঢল নেমে গেছে এই মুহূর্তে মায়ের মন্দিরের সামনে। এখন হচ্ছে ঘর তোলার পর্ব চলছে, মায়ের পুজোর জন্য যে ঘর তোলার পর্ব, সেই পর্ব চলছে কিন্তু এই নদীর কোলে একদম গঙ্গা জল নিয়ে কিন্তু ঘর তোলার পর্ব চলছে। মূলত ছেলে ভাইদের মানত ছিল, সেই মানত পরিশোধ করার জন্য মায়ের মূর্তি সাহস জঙ্গলে বিভিন্ন যে দেবদেবীর যে মূর্তি হয়, সেই মূর্তি ওনারা মন্দির দিতে এসছেন মানত পরিশোধ করার জন্য। আর যত বেলা বাড়ছে তত দর্শনার্থীদের ভিড় বাড়ছে এই স্থানটিতে। একটা সময় রীতি ছিল, যারা মৌলেরা বা কাঠুরেরা কাঠ কাটতে গেলে বা বিভিন্ন জেলে ভাইরা কাঠ কাটতে গেলে বাঘ যাতে না পিছন থেকে আক্রমণ করতে পারে তার জন্য এই যে মুখোশগুলো মাথার পিছনে হচ্ছে পরে নিতেন। তো এর ফলে কিছু শিকারও কমেছিল বাঘের, কিন্তু পরবর্তীতে বাঘ আর এগুলো আর মানে না, সে আগের মতোই চলছে। তো এখন এইসব আর দেখা যায় না সুন্দরবনে, মানে যদিও দেখা যায় সেগুলো কোনো বাড়ির ক্ষেতে বাঁশে বা ডান্ডাতে ঝোলানো থাকে। এইসব আগে পড়ে যেতেন, কাঠুরে বা মৌলেরা গভীর জঙ্গলে করে পিছনে পড়ে যেত, যাতে বাঘ ভাবতো যে আমার দিকে তাকিয়ে রয়েছে, তাই একটু শিকার করার জন্য একটু কিঞ্চিত বোধ মনে হতো। সেই জন্য যত বেলা বাড়ছে দর্শনার্থীর ভিড় পর বাড়ছে। পুজো শুরু হতে আর বেশি সময় বাকি নেই, তাই মায়ের প্রাঙ্গণের সামনে বিভিন্ন রকমারি পদের মিষ্টি, বিভিন্ন রকমের খাবার, পুরো সেজে উঠেছে মায়ের প্রাঙ্গণটি। একবার খেয়াল করে দেখুন কত দোকান ভরপুর হয়ে রয়েছে মায়ের প্রাঙ্গণটিতে। প্রচুর প্রচুর দোকান। এবার আস্তে আস্তে যারা স্থানীয় বা এখানে আত্মীয়রা এসছে সবাই হচ্ছে পরপর নৌকোতে করে আসছে। এগুলো হচ্ছে এ গাছ, তোমার ওই গোরান গাছ। এ বাবা, দেখুন দর্শনার্থীদের আসা শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা কি কমিটির তরফ থেকে নৌকো এসছে নাকি? না না, এখনো কমিটির তরফ থেকে দেওয়া হয়নি। এটা কি পার্সোনালি প্যাসেঞ্জার? ভাড়া নেওয়া হয়নি, এমনি ফ্রিতে। এমনি ফ্রিতে? আচ্ছা, কতক্ষণ এই পরিষেবা দেওয়া হবে? এই পরিষেবা বিকেল 6টা পর্যন্ত। বিকেল 6টা পর্যন্ত? বাহ, মানে ফ্রিতে? সব ফ্রিতে। আচ্ছা, তো আপাতত ফ্রিতে নৌকো পরিষেবা দেওয়া হবে একদম বিকেল 6টা পর্যন্ত। প্রথমেই আপনাদের জানিয়েছিলাম এই পুজোটি হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন করে থাকেন, তাই বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন এই মন্দির প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। নৌকো নিয়ে আসছে। এই দেখুন বাঘের পায়ের ছাপ রয়েছে, এই যে বাঘের পায়ের ছাপ, ওই যে বাঘের পায়ের ছাপ। আর মূলত এই জঙ্গলটা আছে ওপেন জঙ্গল, আর আমরা রয়েছি কিন্তু এই জালের ভেতরে। এটা আছে পুরো এই জাল, এই লাইলনের ফেন্সিং এর মধ্যেই আমরা রয়েছে, এই যে। আর এটা হচ্ছে ওপেন জঙ্গল। মূলত এই খাঁড়ি দিয়ে জেলে ভাইরা গভীর জঙ্গলের দিকে প্রবেশ করেন মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহ করার জন্য, এবং বেখেয়াল হলে জানেন কি হতে পারে সেই সব ঘটনা ঘটে থাকে মূলত। আর এই জালের ভেতরেই কিন্তু মায়ের আরাধনার পর্ব চলছে।
আর মূলত ওই পার থেকে দর্শনার্থীদের আনা কাজ চলছে, নৌকো সব পৌঁছে গেছে ওই পারে, মইপিটের নগেনাবাদ যে গ্রাম সেইখানে। কমিটির তরফ থেকে ওই পার থেকে ফ্রিতে বিনা পয়সায় দর্শনার্থীদের পারাপার করাবেন এখানকার কমিটিরা। দেখেছেন কেমন ভিড় শুরু হয়ে গেছে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে। তো আমরা তাড়াতাড়ি ফিরে যাবো, ওই পারে ফিরে যাব। আর এটা হচ্ছে আমরা এসেছি পার্সোনালি, এবার আমরা একদম বিনামূল্যে পরিষেবা যেটা দেওয়া হচ্ছে কমিটির তরফ থেকে সেই নৌকাতে ফিরে যাব। হ্যাঁ বেরোতে যেতে যাচ্ছি। সব কিন্তু যারা যারা এসেছিল আগে তারা কিন্তু এখন যাচ্ছে। ও বিশ্বজিৎ দা, ও পড়ে থাকবে মানে হ্যাবো। আরে ওখান থেকে নিয়ে নেবো, তুমি কি বোকা আছো নাকি? একদম একদম ভালো থাকবে, টাটা, কল করবো একদম একদম। চলো এখন কিছু নয়, আর একটু বেলা হোক তারপর দেখবি মজাটা। এই দেখুন আমরা সবাই কাদায় হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানে দেখেছিলাম তোমাদের বাঘের পায়ের ছাপ, এগুলো মানুষের পায়ের ছাপ। চলো চলো, এখন কিছু নয়, এবার দেবে ডিভাইডার লাগিয়ে দেবে ওপর থেকে 50-60 জন করে এ করবে। ওইটাই ওটা ওইটাই ও বাবা ওই নৌকো কেমন হচ্ছে দেখ, ওই নৌকোটায় প্রচুর লোক উঠেছে ওইটা। এখন কিছুই হয়নি। এখন কিছু হয়নি। দেখেছেন শুধু মানুষজনের ভিড় দেখুন, এত কাদার মধ্যেও মানুষ একদম ক্রেজ। শুধু সবার একটাই উদ্দেশ্য ওই পারে যেতে হবে। আমরা তখন ওই পারে ছিলাম, ওপার থেকে চলে এসেছি এই পারে কিছু মুহূর্ত আপনাদের দেখাবো বলে।